আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানীর পাম্পগুলোর কোনোটি বন্ধ, কোনোটিতে সীমিত পরিমাণ তেল বিক্রি। মজুদ শেষের আগেই দেশে আসবে নতুন উৎসের জ্বালানি, সংসদে জানালেন মন্ত্রী। এক লাফে এলপিজির দাম বাড়ল 29%। ছোট সিলিন্ডারের দাম 1728 টাকা নির্ধারণ, গাড়ির অটো গ্যাস 80 টাকা লিটার। বৈশ্বিক জ্বালানি সংকটে করণীয় নির্ধারণে সংসদে চলছে মন্ত্রিসভার বৈঠক। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় প্রায় 1.5 লাখ স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর। অন্তর্বর্তী সরকারের জারি করা 98টি অধ্যাদেশ হুবহু বিল আকারে উত্থাপনের সিদ্ধান্ত। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার 11 দলীয় ঐক্যের কর্মসূচি। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকার বলছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তবে বাস্তব চিত্র ভিন্ন। রাজধানীর বিভিন্ন পাম্পে সকাল থেকে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি চালকদের। কোথাও মিলছে, আবার কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষাতেও চাহিদা মতো তেল মিলছে না। প্যানিক বাইং ও মজুদের কারণেই এই কৃত্রিম সংকট বলে দাবি জ্বালানি বিভাগের। সরকারের নানা পদক্ষেপের পরেও কাটছেরা জ্বালানি তেলের সংকট। রাজধানীতে সরজমিন অনেক পাম্পে গিয়ে তেলের সংকট দেখা গেছে। ভোর থেকেই তেলের আশায় লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়ির চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও নিশ্চয়তা নেই কখন মিলবে তেল। তেল আসার পর কিছুটা স্বস্তি ফিরলেও ক্ষোভ আর আক্ষেপ ঝরে অনেকের কণ্ঠে। রাজধানীর আব্দুল্লাহপুর সহ বিভিন্ন এলাকায় এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরেও অনেক স্থানে তেল মেলেনি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব বলছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তিনি দাবি করেন, প্যানিক বাইং ও অবৈধ মজুতের কারণেই বাজারে সাময়িক প্রভাব পড়ছে। পরিস্থিতির অন্যায্য সুযোগ না নিতে সবার প্রতি আহ্বান জানান এই কর্মকর্তা। বিদ্যমান তেলের মজুদ শেষ হওয়ার আগেই বিকল্প বিভিন্ন উৎস থেকে কেনা তেল দেশে আসবে বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। চাহিদা অনুযায়ী বর্তমানে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি। চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য অন্যত্র বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদকে জানান মন্ত্রী। বিরোধী দলের 2 সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, সংকটটা কৃত্রিম। মজুদ আর বিকল্প উৎস থেকে তেল কেনার বিষয়ে সংসদকে জানান তিনি। আরো 2 সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। চলতি সেচ মৌসুমে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নেয়া ব্যবস্থাপনাও সংসদে তুলে ধরেন তিনি। এক লাফে এলপিজির দাম বাড়ল 29%। বাসাবাড়ির 12 কেজির সিলিন্ডারের নতুন দাম এখন 1728 টাকা, আর গাড়ির জন্য ব্যবহৃত অটো গ্যাসের লিটার 80 টাকা। বিইআরসি জানায়, এখন পর্যন্ত আমদানিতে কোনো সমস্যা না হলেও সৌদি সিপির সাথে সামঞ্জস্য রেখে বেসরকারি এলপির মূল্যহার বাড়াতে হয়েছে। বাজারে যেন নির্ধারিত দামেই এলপি গ্যাস মেলে তা নিশ্চিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনাও করছে বিইআরসি। রাজধানীর রমনা পার্কের পাশে এই চা দোকানটি 50 মনির হোসেনের আয়ের একমাত্র ভরসা। প্রতি মাসে 12 কেজির অন্তত 3টি সিলিন্ডার লাগে তার। তাই এলপি গ্যাসের দাম বাড়লেই কপালে পড়ে দুশ্চিন্তার ভাঁজ। এই মনির হোসেনদের জন্য কোনো সুখবর আনতে পারেনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। কেননা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি বাড়ল এলপি গ্যাসের দাম। 387 টাকা বেড়ে 12 কেজির একটি সিলিন্ডার মূল্য এখন দাঁড়িয়েছে 1728 টাকায়। তবে ঘোষণার আগেই এই দাম বৃদ্ধির খবর চাউর হয়ে যায় চারদিকে। বাজারে যে সিলিন্ডার 1600 টাকায় মিলত, চলতি মাসের শুরু থেকেই তার দাম হাঁকা হয় 2000 টাকা পর্যন্ত। এদিকে এক লাফে অনেকটা বেড়েছে গাড়ির জ্বালানির জন্য ব্যবহৃত অটো গ্যাসের দামও। লিটার প্রতি প্রায় 18 টাকা বেড়ে বর্তমান দাম 79 টাকা 77 পয়সা। এমনিতে পাম্পে কিছুটা সংকট এলপি গ্যাসের, তার উপর এই দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা। বিইআরসি জানায়, এখন পর্যন্ত আমদানিতে কোনো সংকট মোকাবেলা করেনি বাংলাদেশ। তবে মধ্যপ্রাচ্য ইস্যু, জাহাজ সংকট সহ বিভিন্ন কারণে প্রোপেন ও বিউটেনের দাম বাড়িয়েছে সৌদি প্রতিষ্ঠান আরামকো। সমন্বয় করতে গিয়ে দাম বাড়াতে হয়েছে বাংলাদেশকে। বিইআরসি তথ্য মতে প্রতি মাসে গড়ে 1,30,000 টন এলপিজি আমদানি করা হয়। এর 80% বেশি ব্যবহার হয় রান্নাবান্নার কাজে। বাস্তবতা হলো, সরকার যে দামেই নির্ধারণ করুক, বাজার থেকে অতিরিক্ত দামেই সিলিন্ডার কিনতে হয় ভোক্তাদের। বাজার মনিটরিং এর জন্য জ্বালানি মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার কথা জানিয়েছে বিইআরসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক চলছে। রাতে সংসদ সচিবালয়ে সরকার দলীয় সভাকক্ষে মন্ত্রিসভার সদস্যরা এই বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে জ্বালানি খাতে চাপ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস ফেরানো, সাপ্তাহিক ছুটি বৃদ্ধি,
হোম অফিস, দোকান, মার্কেট ও শপিং মল বন্ধের সময় এগিয়ে আনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। মিটিং যেটি হচ্ছে সেই মিটিংয়ের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটাও কিন্তু একেবারেই জরুরি, জনগুরুত্বপূর্ণ যে অবস্থাটি চলছে সেই অবস্থা নিয়েই কিন্তু আপনি দেখবেন যে সংসদ ভবনে কিন্তু মন্ত্রিসভার বৈঠক এর আগে হওয়ার যে কোনো নজির কিন্তু আমরা দেখিনি, এবং আজ সেই বৈঠকটা বসছে এবং সংসদ অধিবেশনের পরপরই এই বৈঠকটা বসতে যাচ্ছে। সেটি হচ্ছে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকট পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের সংকট মোকাবেলা এবং ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন কিছু সিদ্ধান্ত হয়তো আজকের এই মন্ত্রিসভার বৈঠকের মধ্য থেকেই আসতে পারে। তার মধ্যে একটি সিদ্ধান্ত, যেমন আপনি জানেন এপ্রিল পর্যন্ত এই বৈশ্বিক পরিস্থিতিতে সরকার কিন্তু জ্বালানি তেলের দাম কোনোভাবেই বাড়ায়নি, এপ্রিল পর্যন্ত দাম অপরিবর্তিত আছে। এখন সেটিকে কিভাবে বিশ্ববাজারের সাথে সমন্বয় করা যায়, সেখান থেকে নতুন কোনো সিদ্ধান্ত আসে কিনা সেটার জন্য আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে, কারণ বৈঠকটা চলছে এখনো পর্যন্ত। এছাড়া ব্যবস্থাপনার অংশে যদি যাই, সেটি হচ্ছে যেমন আপনি এই পরিস্থিতিটাতে কিভাবে আপনার জ্বালানির যে খরচটা, সেই খরচটা আপনি মিনিমাম করে নিয়ে আসবেন, অথবা অত্যন্ত জরুরি প্রয়োজনেই আপনি শুধু ব্যবহার করবেন। এখন যে পরিস্থিতি চলছে, প্যানিক বাইং চলছে, যেটি সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, এবং বেশ কিছু জায়গায় অভিযান করে যে তেল মজুদের মতো যে কর্মকাণ্ডগুলো দেখা যাচ্ছে, সেইগুলোর থেকে আসলে বেরিয়ে আসার জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম সেগুলোকে আপনি যেমন সরকার নিয়ন্ত্রণ করতে চায় এবং শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায়, একই সঙ্গে সরকার যেটি করতে চাচ্ছে সেটি হচ্ছে সরকারি কর্মচারী অর্থাৎ সরকারি অফিসে, বেসরকারি অফিসে কর্মঘণ্টা কমিয়ে আনা, অথবা সাপ্তাহিক যে ছুটি, সেই ছুটিটা বাড়িয়ে দেওয়া। এবং আরেকটি বিষয় যে তথ্য আমরা জানতে পারলাম সেটি হচ্ছে মহানগর এলাকায়, সমগ্র দেশে নয় কিন্তু মহানগর এলাকায় স্কুল অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন অফলাইন ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় প্রায় 1.5 লাখ স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ভূমিকম্পের ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, উত্তর এবং দক্ষিণ সিটি মিলিয়ে রাজধানী ঢাকায় 445টি আশ্রয় কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পূজা উদযাপন পরিষদের নেতারাও। একের পর এক ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ, যার বেশিরভাগের উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরে। বিশেষজ্ঞদের মতে 3টি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান হওয়ার কারণে উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, বিশেষত রাজধানী ঢাকা। এমন পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় নানা উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন তিনি। পরে পূজা উদযাপন পরিষদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে হিন্দু সম্প্রদায়ের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সংগঠনটির নেতারা। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিনিয়ত বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, ঘটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাও। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছে 4 শিশু। সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে 685। বাড়তি রোগীর চাপে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে অনেক শিশুর চিকিৎসা চলছে মেঝেতে। করোনার পর হামের টিকাদান কর্মসূচিতে ছেদ